স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে হেফাজতের একটি অংশ বৈঠক করেছিল। আপনার কাছে যে বক্তব্য, যে বিবিসির বাংলা যে সাবির মোস্তফা এতদিন ধরে যিনি তার বক্তব্যটাকে আমরা অনেক সময় কোট করেছি, আমরা অনেক সময় টকশোতে কোট করতে শুনেছি যে 5ই মেতে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। আজকে যেই তা প্রসিকিউটর অর্থাৎ চিফ প্রসিকিউটর যে বক্তব্য দিলেন, এটার দ্বারা আসলে কি বুঝলেন না সাবির মোস্তফা? তাহলে তার বক্তব্যগুলো কি সত্য না মিথ্যা? আচ্ছা, প্রথমত বলি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বিবিসির সাবেক প্রধান সাব্বির মোস্তফা তিনি বেশ অনেকগুলো গণমাধ্যমের সাক্ষাৎকারে জনাব কাদির কল্লোল সাহেবের রেফারেন্স দিয়ে এই কথা বলেছেন। এখন আমি গুগলে সার্চ করলাম যে আসলে ওই সময় কাদির কল্লোল সাহেব কি বলেছিলেন। আপনাকে যদি আমি দেখাই, এই যে বিবিসির রিপোর্ট দেখেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন যে আমরা কয়েকজনের লাশ দেখেছি, তবে হেফাজতের যারা উপস্থিত ছিল তারাও আসলে ওই সময় এদের পরিচয় নিশ্চিত করতে পারে নাই। এই রিপোর্ট এখানে উল্লেখ করা আছে। তাহলে এই যে সাব্বির মোস্তফা সাহেব তিনি যা রেফারেন্স দিলেন, তিনি নিজে বলছেন 2013 সালের রিপোর্ট, নিজে বলছেন যে আমরা লাশ দেখেছি। তার মানে কি? তার মানে আসলে কাদির কল্লোল সাহেবের রেফারেন্স দিয়ে তিনি মূলত মিথ্যাচার করেছে। রিপোর্টটা আপনিও দেখতে পারেন, আমি নিজে এটা পড়েছি। যাই হোক, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে যে তথ্য আমাদের মাননীয় চিফ প্রসিকিউটর জাতির সামনে উত্থাপন করেছেন যে 61 জনের হত্যার তথ্য মিলেছে, এর মধ্যে 58 জন তাদের পরিচয় শনাক্ত করা গেছে, বাকিদের এখনো পর্যন্ত বাকি বল 3 জন জি শনাক্ত করা যায়নি। তবে এটি নিয়ে আসলে আরও বেশি প্রচেষ্টা চলমান রয়েছে। দেখেন, ওই সময় বিবিসির যিনি আসলে বাংলা বিভাগের প্রধান ছিলেন, তিনি কি বললেন সেটিকেই যদি আমি রেফারেন্স হিসেবে নিই, তাহলে তো আসলে সেটা ঠিক শেখ হাসিনা যেভাবে বলেছিল যে ওইখানে কেউ মারা যায়নি, কেউ রক্তাক্ত হয়নি, ওইখানে মূলত মানে রং মেখে অনেকে এসেছিল, রং মেখে মানে আহত হওয়ার নাটক সাজিয়েছিল, ঠিক শেখ হাসিনার ভাষায় তো আপনি কথা বলছেন, তাই না? আমি মনে করি যে এই যে বিবিসির সাবেক প্রধান তিনি যেভাবে শাপলা চত্বরে আমাদের আলেম ওলামাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়, হত্যাকাণ্ড হয়, এই ঘটনাকে আমি জানি না কোন আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। এই বিষয়ে আমি মনে করি তদন্ত হওয়া দরকার। গণ অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে তদন্ত করতে পারতো। আমি আশাবাদী যে আমাদের বিএনপি সরকার ইনশাল্লাহ এই বিষয়ে তদন্ত করবে। আজকে আমাদের চিফ প্রসিকিউটরের যে বক্তব্য, এটা শেষ করে দিই লাইনটা, আজকে আমাদের চিফ প্রসিকিউটরের যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমেই মূলত এই সাব্বির মোস্তফা সাহেব যে বক্তব্য দিয়েছিলেন তার একটা প্রতিক্রিয়া, তার বক্তব্য সঠিক নয়। দেখেন, আপনি বিবিসির পক্ষ থেকে প্রয়োজনে আপনি সময় নিতেন, তাই না? আপনি সময় নিতেন, আপনি নিজেও সেখানে কী ধরনের ঘটনা ঘটলো, কতজন মারা গেল, বিবিসি তো আমরা সবসময় দেখি তারা নিখুঁতভাবেই যে কোনো সংবাদ পরিবেশন করার চেষ্টা করে। সুতরাং ওই সময় কেন তাড়াহুড়া করে তারা এই তথ্য প্রকাশ করলো যে কেউ মারা যায়নি? এর পিছনে কি উদ্দেশ্য আছে? বিবিসি তো এই সাংবাদিকতা করে না, আমি যতটুকু বুঝি। বিবিসি একটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আগে তদন্ত করে তারপরে মন্তব্য করে, কিন্তু ওই সময়কার বাস্তবতায়, ওই সময়কার প্রেক্ষাপটে কি প্রয়োজন পড়লো যে তড়িঘড়ি করে তাকে বলতে হলো যে কেউ মারা যায়নি, কেউ শহীদ হয়নি, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়নি? এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আন্তর্জাতিক মহলকে এক ধরনের বার্তা দেওয়া যে বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনা ঘটে নাই, কিন্তু অন্যান্য গণমাধ্যম তারা কিন্তু ঠিকই এই বিষয়গুলো ওই সময় প্রকাশ করেছিল। বিশেষ করে কয়েকটি গণমাধ্যমের মুখ চেপে ধরা হয়, তাদের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয়, পরবর্তীতে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়। তার মানে কি? তার মানে সত্য টেলিকাস্ট করছিল, এই জন্যই এই কাজগুলো শেখ হাসিনা করেছিল। যাই হোক, আমি মনে করি আমাদের শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিল তারা এই জাতির বীর, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। শেখ হাসিনার যে জালিমতন্ত্র, এই জালিমতন্ত্র, এই মসনদকে ভেঙে চুরে খানখান করার জন্য ওই যে
শাপলা চত্বরে যে ঘটনা ঘটিয়েছিল গণহত্যা, ওই গণহত্যার কারণেই কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে পতন হয়েছে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম ওলামা, তারা কিন্তু এই গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে। ওই ক্ষোভটা কিন্তু কাজে লেগেছে এই গণঅভ্যুত্থানে। তার মানে কি, শেখ হাসিনা ওই ঘটনা ঘটিয়ে তার নিজেরই ক্ষতি করেছে। শেখ হাসিনা যতগুলো অপরাধ করেছে, এই অপরাধের মধ্য দিয়ে আপনি যদি বলেন যে বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য দল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, না, এর থেকেও বেশি, শতগুণ বেশি, হাজার গুণ বেশি হাসিনা তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে। এই যে আওয়ামী লীগের পতন হলো, আচ্ছা দেখেন, আমরা কি কেউ চেয়েছিলাম যে আওয়ামী লীগের পতন হোক? ঠিক আছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগ দল এসে ভ্যানিশ হয়ে যাবে, আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে? আপনি চেয়েছিলেন? ভাই চেয়েছিল? আমরা কেউ চেয়েছিলাম? আমরা চাইনি তো। আমরা চেয়েছিলাম স্বাভাবিক একটি পতন। কিন্তু হাসিনা নিজেকে ক্ষতি করলো এই গণহত্যা পরিচালনার মধ্য দিয়ে। যে আমি আপনার সময় কম, রাশেদ ভাই, আমি জাস্ট একটু জানতে চাই, ওই সময় হেফাজত ইসলামের পক্ষ থেকে কোনো তথ্য দিতে পেরেছিল কিনা, যার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে? এক, দ্বিতীয় কথা হলো, সেই যদি হত্যাকাণ্ড হয়েছে, যেহেতু প্রসিকিউশন বলছে, সেই হত্যাকাণ্ডের রক্তের উপর দাঁড়িয়ে আবার তারা হেফাজত ইসলামের যারা আলেম ওলামা ছিলেন, তারাই তো আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। দেখেন, নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে অধিকারের পক্ষ থেকে একটি তথ্য, আহ, কতজন মানুষ শহীদ হয়েছে তারা একটি তথ্য প্রকাশ করেছিল। এরপরে অধিকারের যিনি আপনার কর্মকর্তা ছিলেন, আদিলুর রহমান, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তাকে কিন্তু কারাগারে নেওয়া যেতে হয় হয়েছে। এবং নিপীড়ন করা হয়। আমার কথা হলো যে আপনি তথ্য প্রমাণের সহিত আপনি বলেন যে কেউ মারা যায়নি, আপনি তো শুধুমাত্র মুখের কথা দিয়ে আপনি বলতে পারেন না, পারেন? আপনি যদি বলেন যে আসলে কেউ মারা যায়নি, সেটি তো আসলে হয় না। বরং কেউ মারা যায়নি আপনি বলেন যে না, এখানে কোনো হামলা করা হয়নি। আপনি দমন পীড়ন করেছেন। দমন পীড়ন করলে তো মানুষ অবশ্যই মারা যেতে পারে, মারা গিয়েছে, এই ঘটনা লুকানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, হেফাজতে ইসলামের সম্পর্কে বললেন, দেখেন এই জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হেফাজতে ইসলাম বিশাল ভূমিকা রেখেছে, সেটা আসলে অনেকটা আসলে যদি আপনি এটা নিয়ে স্টাডি না করেন, গণঅভ্যুত্থান নিয়ে, আপনি আসলে এটার প্রমাণ পাবেন না। আমি ওই গণঅভ্যুত্থানের সময়কার কথা তথ্য বলছি। না, আমি ওই সময়কার, তাহলে ওই কেন সময়েও কওমি যাব জননী না, উপাধি বলি দেওয়া হলো শোনেন, সেটা ওই বলছি। সময়েও যাব। এই বিশ্লেষণটা করলে ওই সময় আমি আপনাকে সুন্দরভাবে বোঝাইতে পারবো। তো আমি গণঅভ্যুত্থান নিয়ে একটা স্টাডি করেছি, বলতে পারেন যে একটু ছোট গণঅভ্যুত্থান করে সম্পর্কে বলবেন আমি আজকে। ডিটেল জানার চেষ্টা করেছি। তো এই ডিটেল জানতে গিয়ে দেখলাম আমাদের বর্তমান যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হেফাজতে ইসলামকে রাজপথে নামানোর জন্য তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ তিনি প্রচেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন। দেখেন, এই জুলাই গণঅভ্যুত্থানের সময় হেফাজত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে 24 জুলাই, সেই সময় দামি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে হেফাজতের একটি অংশ বৈঠক করেছিল। নিশ্চয়ই খেয়াল থাকবে আপনার। সেই সময় বলেছিল আমরা আপনাদের সাথে আছি। এরপরে আমি যতটুকু তথ্য পেয়েছি যে 2 আগস্ট আর একটা বৈঠক হয়েছিল, সেখানেও হেফাজতের একটা অংশ ছিল। আর একটা অংশ রাজপথে মাদ্রাসায় এবং যেখানে হেফাজতের শিক্ষার্থীরা থাকে সেই ম্যাচগুলোতে তারা প্রতিনিয়ত গিয়েছে তাদেরকে রাজপথে নামানোর জন্য। দেখেন, আজিজুল হক ইসলামাবাদী নাম শুনেছেন না? জি। আর মনির হোসেন কাশেমি নাম শুনেছেন না? এই দুজন মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের টিম, যারা তাদেরকে তৈরি করেছিল, মানে তাদের টিম বলতে তাদের সাথে অনেকে কাজ করেছে, তাদের নিয়ে বিভিন্ন মাদ্রাসায় গিয়েছে, শিক্ষার্থীদেরকে বলেছে তোমরা রাজপথে নামো। এবং সেক্ষেত্রে যত ধরনের সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন। এবং এই যে দেখেন, যে সময় নিশ্চয়ই খেয়াল থাকবে যে লং মার্চে যাতে করে হেফাজতের ইসলামের অন্তর্ভুক্ত যে সকল মাদ্রাসা শিক্ষার্থীরা বা নেতৃবৃন্দ আছে তারা যাতে সম্পৃক্ত হয়, একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল না? এই প্রেস বিজ্ঞপ্তি আমি যাদের নাম বললাম, এই যে আজিজুল হক ইসলামাবাদী, আমি রাশেদ, আমি আমি এটা আপনার শেষ কথা করে বুঝতে দিচ্ছি, পারি। আমি এটা শেষ করে দিচ্ছি, না, আমি শোনেন। বলছি যে না, আমি ওই সময়ের ঘটনার কথা, আপনার ওই ঘটনায় আমি যাচ্ছি, আমি শেষ করছি জুলাই তো, আমাকে 1 মিনিট সময় দেন, 1 মিনিটে শেষ হয়ে যাবে। তারা যে এই যে প্রেস লিস্ট দিলেন যে সবাই ঢাকা আসো, এটা কিন্তু ওই হেফাজতের আর একটা অংশের নেতৃবৃন্দ জানতো না। তাদেরকে না জানিয়ে, শোনেন, তাদেরকে না জানিয়ে কিন্তু একটা অংশ এই বিবৃতি দিয়েছিল। ওই সময় আমিরকে বলা হয় যে আপনি
রাজি হইলেও এই বিবৃতি দেব, না হইলেও দিব। এটা দেশের প্রশ্ন, এটা স্বাধীনতার প্রশ্ন, এটা আমাদের মানে মুক্তির প্রশ্ন। না, তার মানে 24 কি? জুলাই হেফাজতের ওই যে অবদান তো আমরা হেফাজতের অস্বীকার একটা অংশ করছি ওই না। সময় কওমি জননী উপাধি দিয়েছিল না, জি। সেই একটা অংশ আবারও কিন্তু এক প্রকার ভয়ে বলেন বা যে কোনো কারণেই বলেন, তারা কিন্তু আপোষের দিকেই ছিল। তখন কিন্তু কিন্তু আরেকটা অংশ, হেফাজতের সবচেয়ে বড় নেতৃত্বে আরেকটা যিনি অংশ ছিলেন তারা আল্লামা কিন্তু শফি। বিদ্রোহ করেছিল। আল্লামা শফি ছিলেন, তিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। শোনেন, ওই সময়কার বাস্তবতা, ওই সময়কার প্রেক্ষাপটে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে, বাট আমি যতটুকু তথ্য পেয়েছিলাম যে তাকে আসলে চাপ দেওয়া হয়েছিল, সেটা তিনি মুরব্বী মানুষ, তিনি আসলে চলে গেছেন, তাকে নিয়ে আমি কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। বাট পরবর্তীতে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি এতটুকু বলতে পারি, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তারা মোটামুটি অধিকাংশই তারা রাজপথে ছিল। একটা অংশ, অস্বীকার করার কোনো সুযোগ একটা অংশ তারা আসলে রাজপথে নামেনি।